আবার চলে এলাম ক্রিকেটীয় আলোচনা নিয়ে। ওভালে ওভার বাউন্ডারি গোটা বাংলা জুড়ে বা ভারতবর্ষ জুড়ে খানিকটা বুঝতেই পাচ্ছেন একটা বৃষ্টির বাতাবরণ চলছে। তো বৃষ্টির বাতাবরণ চললে কি হবে, তার কারণ ভারত থেকে প্রায় 7 সমুদ্র 13 নদী পারে, কিন্তু একেবারে গরমা গরম পরিবেশ। তার কারণ রাত পোহালেই লন্ডনে ওভালে পঞ্চম টেস্ট শুরু হবে। আর এই ওভালে ওভার বাউন্ডারি কে মারবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম ক্রিকেট বিশ্ব। আমি রাহুল রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং অবশ্যই বাংলার পালস টিভির কনসালটিং এডিটর জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত, তাকে স্বাগত। আর অবশ্যই রয়েছেন আপনারা যারা প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসাই ক্রিকেটীয় আলোচনা কিন্তু বেড়ে চলেছে। অবশ্যই তেন্ডুলকার এবং অ্যান্ডারসন ট্রফি নিয়ে আমরা আলোচনা করব, পঞ্চম টেস্ট কি হবে। কিন্তু তার আগে অ্যান্ডারসনকে আজকে হ্যাপি বার্থডে বলতেই হবে, তার কারণ আজকে অ্যান্ডারসনের জন্মদিন। অবশ্যই হ্যাপি বার্থডে মিস্টার অ্যান্ডারসনকে আমরা জানাচ্ছি এই কারণে, তার কারণ প্রাক্তন এই ইংল্যান্ড ফাস্ট বোলারের আজকের জন্মদিন। এবং আজকের আলোচনা শুরুর আগে অবশ্যই একটা জাস্ট পরিসংখ্যান দিয়ে দেবো। 188টা টেস্ট, 704 টেস্ট উইকেট, 269টি ওয়ানডে উইকেট, 991 আন্তর্জাতিক উইকেট এবং 22 বছরের তার টেস্ট ক্যারিয়ার। তাহলে আসুন এই অ্যান্ডারসনকে আমরা অবশ্যই আজকে স্বাগত জানাচ্ছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু একটা কথা হচ্ছে, এই ট্রফিটার নাম পতৌদি ট্রফি ছিল। আচ্ছা, পতৌদি ট্রফি থেকে হঠাৎ সচিন তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি হয়ে যাওয়াতে নানান দিকে ঝড় উঠেছে। শর্মিলা ঠাকুর এবং সাইফ আলী খান তারা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সেই আপত্তি ধোপে টেকেনি। শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে এটা ডিমেলো ট্রফি বলে চিহ্নিত হবে, কিন্তু বিদেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট অ্যান্ড কাউন্ট্রি বোর্ড এটিকে সচিন তেন্ডুলকার এবং অ্যান্ডারসন ট্রফি বলেছে এবং সচিন তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি বলে এই সিরিজটা চিহ্নিত হবে। ওভারে ওভার বাউন্ডারি কে মারবেন, এটা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। তার আগে অনুপাত হিসেবে আমরা এই কথাটা বললাম। একদম তাই, ওভালে ওভার বাউন্ডারি কে মারবে। কিন্তু তার আগে চতুর্থ টেস্ট শেষ 2-1 এই মুহূর্তে রেজাল্ট, কিন্তু 2-1 হলেও চতুর্থ টেস্টে একটা দারুণ ভাবে অবশ্যই টিম ইন্ডিয়া ড্র করেছে এবং সেই নিয়ে খানিকটা বিতর্ক বলতে ড্রয়ের পর সেঞ্চুরির পর হ্যান্ডশেক না করা। এবং তার মধ্যে আরো একটা বিতর্ক উঠেছে যে ওভালে পিচ পরিদর্শন নিয়ে। পিচ কিউরেটরের সাথে গৌতম গম্ভীরের একটা বাদানুবাদ, 2.5 মিটার দূরে থাকতে হবে। তাই লি ফ্রস্ট এই পিচ কিউরেটরের নাম। এই পিচ কিউরেটর যখন কথা বলছিলেন গৌতম গম্ভীরের সঙ্গে এবং সহযোগীদের তার সতীশ মাহিন্দ্রের সঙ্গে কোটাকের সঙ্গে, সেই সময় তিনি একটা আপত্তি করেন যে 2.5 মিটার দূরত্বে থাকতে হবে। যদিও সতীশ কোটাক তিনি বলেছেন, ভারতীয় দলের ব্যাটিং কোচ, তিনি বলেছেন তার দলে কোনো বুটের স্পাইক ছিল না, সুতরাং উইকেটে আঁচড় পড়ার কোনো সম্ভাবনা ছিল না। এবং কোথায় এরকম ধরনের জিনিস লেখা রয়েছে যে 2.5 মিটার দূরত্ব থেকে পিচ দেখতে হবে, কারণ পিচ তারা সচরাচর সামনে গিয়ে দেখেন। সত্যি কথা, আমরাও দেখেছি অতীতে যে ম্যাচের দুদিন আগে গিয়ে পিচ দেখাটা কোচ এবং সাপোর্ট স্টাফদের এটা অবশ্য কর্তব্য, সেটাই তারা করেছেন। সুতরাং এক্ষেত্রে যে লি ভদ্রলোক, তিনি কিন্তু আপত্তিটা খুব সঠিকভাবে জানাননি। তিনি বলেছেন যে কথাটি তিনি বলেছেন সেই কথাটি খুব বাঞ্ছনীয় নয়। কবছর আগে তার একটা ছবি দেখা গেছে ইংল্যান্ডের অধিনায়ককে তিনি পিচ দেখাচ্ছেন একদম সামনে থেকে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু খুব একটা গোলমেলে হয়ে রয়েছে এবং টেস্টের শুরুতেই এই ধরনের ব্যাপার নিঃসন্দেহে একটা অশূন্য সংকেতের ইঙ্গিত দেয়। এমনিতেই ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচটি কিন্তু ক্ষুরোধার প্রতিদ্বন্দ্বিতায় ভরা। রাহুল একটু আগে জানিয়েছে 2-1 ফলাফল, অর্থাৎ ইংল্যান্ড এই সিরিজ হারছে না। ইংল্যান্ড 2-2 করতে পারে বড়জোর, ভারত 2-2 করার সম্ভাবনা রয়েছে মীমাংসিত ভাবে। ইংল্যান্ড এই সিরিজ হারছে না, কিন্তু ইংল্যান্ড এই সিরিজ না হারলেও নীতিগতভাবে ভারত কিন্তু আগের টেস্টে প্রায় জয়লাভের কাছাকাছি পৌঁছে গেছে। তার কারণ আমরা বলতে পারি যে ম্যাচ যদিও ড্র হয়েছে, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা বিশেষ করে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যে ক্রিকেট খেলেছেন সেটা নিঃসন্দেহে খুব ভালো এবং অবশ্যই প্রশংসনীয়। কিন্তু ইতিমধ্যে এই পিচ নিয়ে তো একটা বিতর্ক উঠেইছে এবং সেই পিচ বিতর্কের পাশাপাশি অবশ্যই আমরা চলে আসবো রাত পোহালে, যেহেতু ওভালে পঞ্চম এবং শেষ টেস্ট, কি হতে পারে আনুমানিক একটা প্রথম 11। তার কারণ আমরা যেভাবে আলোচনা চলে, আমাদের আলোচনার সাথে একেবারে মানে ক্রিকেটীয় মস্তিষ্ক, যেহেতু জয়ন্ত চক্রবর্তী দীর্ঘদিন ধরে তিনি খেলার মাঠের সঙ্গে পরিচিত, তো আমি একদম সরাসরি আসবো প্রথম 11 কি হতে পারে। সবার আগে আমি বলবো ওপেনিং জুটি কি হতে পারে। দেখো, ওপেনিং জুটিতে চেঞ্জ হবে বলে মনে হয় না। ওপেনিং জুটি যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ আমরা দেখতে পাবো যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলকে। এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ভারতীয় দলের যেটা গন্ডগোলের জায়গা সেটা হচ্ছে বোলিং আক্রমণ। বোলিং আক্রমণের ক্ষেত্রে আকাশদীপকে অবশ্যই দেখা যাবে। আকাশদীপ ফিট হয়ে গেছেন, আগের ম্যাচে ফিট ছিলেন না, আকাশদীপকে দেখা যাবে। জসপ্রীত বুমরাহ সম্ভবত খেলবেন না, কারণ জসপ্রীত বুমরাহকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই জায়গায় আসতে পারেন আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব খেলবেন তাই নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। ওভারের উইকেট যা
ওভালের উইকেট কিন্তু স্পিনিং ট্র্যাক হতে পারে। স্পিনিং ট্র্যাক হলে 3 জন পেসার এবং 3 জন স্পিনার নিয়ে ভারতের খেলাটা শ্রেয় হবে। সেক্ষেত্রে কুলদীপ যাদবের ভাগ্যে একটা শিকে জিততে পারে। খুব দুর্ভাগ্যের বিষয় যে বিশ্বের শ্রেষ্ঠ স্পিনারকে আমরা দেখছি বসে থাকতে মাঠের বাইরে। রাইট। এবং ঋষভ পান্ত খেলছে না, ধ্রুব জুরেল জুরেল খেলছে, ঋষভ পান্ত খেলছে না সেই জায়গায়। এবং এই জায়গায় থেকে দাঁড়িয়ে মোটামুটি ভাবে যা মনে হচ্ছে, টস কিন্তু প্রত্যেক টেস্টে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওভালের পিচও তাই। ওভালের পিচের মানে গতি কেমন, মানে তার আবহাওয়া কেমন? ওভালের পিচটা এরকম যে লন্ডনে যে খেলাটা হচ্ছে এবং লন্ডনে ওভাল পিচটা লন্ডন উপকণ্ঠেই অবস্থিত। আমরা জানি যে ওভাল মাঠটা ঠিক সেইভাবে তৈরি হয়েছে। ওভাল মাঠে পিচ কিন্তু যে আগের পিচগুলো থেকে একটু আলাদা হবে, এই জন্য হবে যে স্পিন সহায়ক পিচ হতে পারে। তবে পেসাররা যে বাড়তি সুবিধা পাবেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। পেস এবং স্পিনের সম্মিলিত প্রয়াস আসবে, বল পড়ে ব্যাটে একটু দেরিতে আসবে, ব্যাটসম্যানদের পক্ষে বল দেখে খেলার প্রচুর সুযোগ থাকবে। সুতরাং এখানে রান রয়েছে, প্রচুর রান রয়েছে ওভালে। তাহলে এখানে রান রয়েছে এবং সেই রান ডেফিনেটলি যদি বেশ মানে একদম যদি শিয়ানে টক্কর হয় তাহলে, তবে হ্যাঁ অবশ্যই যেহেতু চতুর্থ টেস্ট ভারত ড্র করেছে, মানসিকভাবে কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে, এটা বলা যেতেই পারে। একদম তাই। ওয়াশিংটনের বাবা একটি বার্তা দিয়েছেন, তিনি শুভমন গিলকে লিখেছেন, আমার ছেলেকে বসিয়ে রাখা হয়েছিল কেন। ওয়াশিংটন সুন্দর আমরা জানি প্রথম টেস্ট 100 করে ফেললো, প্রথম টেস্ট 100 করেছেন, শেষ দুটি টেস্ট ম্যাচে তিনি মাত্র জায়গা পেয়েছেন। এবং তিনি ওয়াশিংটন সুন্দরের বাবা রীতিমতো অভিযোগের সুরে বলেছেন শুভমন গিলকে কেন আমার ছেলেকে বসিয়ে রাখা হয়েছিল। এটা অবশ্য খুব একটা গুরুত্বের ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটা হচ্ছে ব্রেটলি, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইংল্যান্ড দলের অধিনায়ক যিনি রয়েছেন সেই ব্রেন স্টোকসের সঙ্গে হাত না মেলানো, যে হাত মেলাননি রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। কেন তারা হাত মেলানি তার ব্যাখ্যা কিন্তু শুভমন গিল চমৎকার ভাবে দিয়েছেন। তিনি বলেছেন দুজনেই যখন সেঞ্চুরি দুয়ার প্রান্তে তখন ম্যাচটিকে ড্র বলে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন বেন স্টোকস, কিন্তু সেই দাবিতে তারা সাড়া দেননি। সাড়া না দিয়ে তারা খেলা চালিয়ে যেতে থাকেন, কারণ দুজনেই সেঞ্চুরি দ্বার প্রান্তে ছিলেন এবং সেঞ্চুরি তারা দুজনেই করেছেন। একজন 107 এবং একজন 101 রানে অপরাজিত ছিলেন। নিঃসন্দেহে এটা অত্যন্ত কৃতিত্বপূর্ণ, বিশেষ করে রবীন্দ্র জাদেজার পক্ষে এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রবীন্দ্র জাদেজা খুব ভালো খেলছেন। ওয়াশিংটন সুন্দরের কাছে 101 রানের ইনিংসটা অপ্রত্যাশিত। ওয়াশিংটন সুন্দর খুব ভালো খেলেছেন, টেস্টে মেডেন সেঞ্চুরি করেছেন, এটি তার নিঃসন্দেহে কেরিয়ার একটা অন্যতম ম্যাচ। তবে রবীন্দ্র জাদেজা নিয়ে আলাদা করে বলতেই হবে, তার কারণ বাঁহাতি স্পিনার এবং এর পাশে একদম প্রয়োজনীয় সময় ঠিক সময়ে ঠিক ভাবে কিন্তু রবীন্দ্র জাদেজার ব্যাট কিন্তু কাজ করেছে। সে লর্ডসের মাঠে ডেফিনেটলি হয়তো হেরে গেছে একদম শেষ মুহূর্তে গিয়ে, কিন্তু রবীন্দ্র জাদেজা বিভিন্ন সময় কিন্তু পরিত্রাতার ভূমিকা অবতীর্ণ হয়েছে। এর আগেও আমরা বারবার দেখেছি, আপনি যে জায়গায় বলুন, আইপিএল বলুন, চেন্নাই সুপার কিংস এবং স্পিনার, বাড়তি স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার ভূমিকার কথা অনস্বীকার্য। ঠিক। আমি রবীন্দ্র জাদেজার কথা দেখতে দেখতে একটু যদি পিছিয়ে যাই, আমাদের খুব মনে হচ্ছিল যুবরাজ সিং এর কথা, খুব মনে হচ্ছিল যুবরাজ সিং, যদি ভুল না করি তাহলে যুবরাজ সিং ও বাঁহাতি স্পিনার ছিল এবং বাঁহাতে যুবরাজ সিং ব্যাট করতো। বিভিন্ন সময় কিন্তু যুবরাজকে কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছিল, তাই নয় কি? একদমই তাই। এবং যুবরাজ সিং দলে থাকা মানে দল বাড়তি অক্সিজেন পাওয়া, যেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে যে কথাটা পরিষ্কার বলা যায় যে দল বাড়তি অক্সিজেন পাচ্ছে রবীন্দ্র জাদেজা দলে থাকায়। একদম। এবং দুজনেই অদ্ভুতভাবে অলরাউন্ডার, ফিল্ডিং দুজনেরই একদম অসম্ভব ক্ষিপ্রতা রয়েছে এবং এর পাশাপাশি বোলিং এবং ব্যাটিং তো রয়েছে। কিন্তু যখন আমরা এই টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করছি, বেশ কিছু সময়ে এবার একটুখানি কোচেরও কথা বলতেই হবে, গৌতম গম্ভীরের কোচিং নিয়ে। তার কারণ গৌতম গম্ভীর পিচ কিউরেটরের সঙ্গে খানিকটা মানে একদম বচসায় জড়িয়ে পড়েছে। এবং তবে হ্যাঁ, ইরফান পাঠান এই বিষয়টিকে ভীষণভাবে সাপোর্ট দিয়েছেন। তিনি আবার বলছেন যে তারা এখনো ভেবে রয়েছে আমরা পরাধীন রয়েছি, ইংরেজদের উদ্দেশ্যে একদম এই উক্তি ছুড়ে দিয়েছে। গৌতম গম্ভীর এর আগে আমরা বারবার দেখেছি তিনি আইপিএল এর সফল অধিনায়ক, সফল কোচ, কলকাতা নাইট রাইডার্সকে তিনি জিতিয়েছেন। আপাতত গৌতম গম্ভীরের সাথে বিসিসিআই যা চুক্তি, তাতে কিন্তু টেস্টে সেইভাবে গৌতম গম্ভীর কিন্তু সফল এখনো সাফল্য পাননি। কিন্তু গৌতম গম্ভীর যেভাবে শুভমন গিলকে গার্ড করছেন, সুনীল গাভাস্কার একটা কথা বলেছেন, তিনি বলেছেন শুভমন গিল সম্পর্কে কিছু বললেই গৌতম গম্ভীর রেড়ে করে তেড়ে আসেন। আসলে এটাই তো কোচের ধর্ম, ক্যাপ্টেনকে প্রোটেক্ট করা, এবং ক্যাপ্টেন যথেষ্ট ভালো খেলছেন। শুভমন গিল আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন ম্যানচেস্টারের মাঠে, সুতরাং শুভমন গিলকে প্রোটেক্ট না করার কোনো কারণ নেই এবং সেই কাজটাই গৌতম গম্ভীর করছেন। তবে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন ওদের কোচিং নিয়ে কিন্তু কিছু প্রশ্ন উঠে আছে, যেমনটা তুমি বললে, খুব সত্যি কথা, ভিভিএস লক্ষ্মণ দরজায় করানো আছে। সুতরাং এটা খুব দেখার বিষয় হবে যে এই টেস্ট সিরিজের পর গৌতম গম্ভীর টেস্টের কোচিং এ থাকেন কিনা। যখন ক্যাপ্টেন আর কোচ নিয়ে কথা হচ্ছে, তাহলে আসুন আমরা একদম সময় নিরিখে আমি বেশ কিছু বিষয় নিয়ে আসবো। প্রথম আসবো সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জন রাইটের কথা। সৌরভ গঙ্গোপাধ্যায়, জন রাইট দুজনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক ছিল, দারুণ সম্পর্ক। 90s
ইনিংসে যখন সৌরভ গাঙ্গুলি এবং জন রাইট দুজনের মধ্যে তালমিলটা এত বেশি ছিল, এবং সৌরভ গাঙ্গুলি যদি হাঁ করতেন জন রাইট সেই বক্তব্য বুঝতেন, বুঝে এবং নিতেন। পরবর্তী পর্বে জন রাইট হাঁ করলে সৌরভ গাঙ্গুলি বুঝে যেতেন কোচ কি চাইছেন। হুম, হুম। সুতরাং তাদের মধ্যে তালমিলটা খুব ভালো ছিল। জন রাইট তারপর চলে গেলেন, গ্রেগ চ্যাপেল আসার পর সৌরভের খানিকটা অবসান হয়ে গেল, এবং সৌরভ আমরা জানি গ্রেগ চ্যাপেল সেই ইমেল, বিখ্যাত বা কুখ্যাত ইমেল, যে ইমেলের মারফত সৌরভকে দল থেকে ছেঁটে ফেলার বিষয়টি চক্রান্ত বেশ। হয়েছিল এবং সৌরভ দল থেকে বাদ বেশ, এটা তো গেল সৌরভ গঙ্গোপাধ্যায় আর জন রাইট। আমি তারপরে আরেকটু যদি পিছিয়ে আসি, আমি আসবো বিরাট কোহলি আর রবি শাস্ত্রী, এটা যদি একটু ব্যাখ্যা করেন। বিরাট কোহলি রবি শাস্ত্রীর বিষয়টি নিঃসন্দেহে খুব ভালো ছিল, হুম, দুজনের হুম। যোগাযোগটা খুব ভালো ছিল এবং দুজনের যোগাযোগে ভারত সাফল্য পেয়েছে। কিন্তু রবি শাস্ত্রী কোনো কোনো ক্ষেত্রে বিরাট কোহলি যখন ইংল্যান্ড থেকে চলে এলেন হুম, হুম। সেই সময় রবি শাস্ত্রী তাকে সাপোর্ট করেছিলেন। আমার মনে হয় না যে কোনো ক্যাপ্টেন একটা সিরিজ চলাকালীন পিতৃত্বকালীন ছুটির জন্য চলে আসতে পারেন, এটা ভাবা যায় না। মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপের সময় তার কন্যা জন্ম হয়েছিল, হুম, হুম। সেই সময় মহেন্দ্র সিং ধোনি ফেরেননি। সুনীল গাভাস্কর 1971 সালে ভারত যখন ওয়েস্ট ইন্ডিজে খেলছে সেই সময় তার পুত্র সন্তানের জন্ম হয়েছিল রোহন, কিন্তু তিনি ফিরে আসেননি। রাইট। রোহনের মুখ তিনি দেখেছিলেন পরবর্তী পর্বে। এইখানে আমার একটু আপত্তি রয়েছে রবি হুম, হুম। শাস্ত্রীর এই সাপোর্ট হুম, করাটা। হুম। রবি শাস্ত্রী অবশ্য সাপোর্ট করেছেন বিরাট কোহলিকে, বলেছেন পিতৃত্বর কাছে কিছুই তুলনা হয় না, হুম। কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন এটা ভুলে গেলে বোধহয় চলবে না। অনেক অনেক দায়িত্ব থেকে যায়। আসবো একটুখানি গ্যারি কার্স্টেন এবং অবশ্যই ধোনির কথায়, যে সময় 2007 2011 সম্ভবত গ্যারি কার্স্টেন দেখো, ছিল। গ্যারি কার্স্টেন এবং ধোনির মধ্যে তালমিল যথেষ্টই ভালো ছিল, কিন্তু হুম, হুম। ধোনি একজন সুপারস্টার খেলোয়াড় এবং গ্যারি কার্স্টেন সুপারস্টার কোচ। এই সুপারস্টার খেলোয়াড় এবং সুপারস্টার কোচ যদি কোনো দলে থাকেন সেই দলটি খানিকটা অসুবিধার মধ্যে পড়ে, তা বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখে না। সৌভাগ্যের কথা, গ্যারি কার্স্টেন এবং ধোনির মধ্যে সেরকম কোনো ব্যাপার হয়নি, হুম, হুম। এবং গ্যারি কার্স্টেন এবং সফল পেয়েছে ইন্ডিয়া, সফল পেয়েছে। বেশ, আর যার কথা আসতেই হবে, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা। রাহুল দ্রাবিড় রোহিত শর্মার কথা সম্পর্কে বলতে গেলে, রাহুল দ্রাবিড় অত্যন্ত নির্বিষ ধরনের কোচ, হুম, তিনি হুম। খুব মাথা গলাতেন না রোহিত শর্মার সিদ্ধান্তের ওপরে, হুম, হুম। এবং রোহিত শর্মার যে সিদ্ধান্ত থাকতো রাহুল দ্রাবিড় ঠান্ডা মাথায় সেই সিদ্ধান্ত মোকাবিলা করতেন, এবং কোথাও যদি আপত্তি জানাবার হতো তিনি ঠান্ডা মাথায় আপত্তি জানাতেন। হুম, হুম। রাহুল দ্রাবিড়কে বলা হয় বরফ শীতল মস্তিষ্কের ঠিক। অধিকারী, হুম, হুম। রেফ্রিজারেটর মাথায় ঢুকিয়ে খেলতে হুম, নামেন। হুম। হুম, হুম। কোচিং এর ক্ষেত্রেও তিনি তাই করেছেন, এবং রোহিত শর্মা আমরা জানি খুব প্লাসিড অধিনায়ক, হুম, হুম। সুতরাং দুজনের মধ্যে সংঘাতের সেরকম সংবাদের বাতাবরণ ছিল না। বাতাবরণ ছিল না। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত আবারও চলে আসবো, গৌতম গম্ভীর বেশ খানিকটা সময় রোহিত শর্মাকে নিয়েও ঘর করেছে এবং সাফল্যতাও এসছে, কিন্তু গৌতম গম্ভীরের এখন ঘর করছে অবশ্যই শুভমান গিলকে নিয়ে, এবং শুভমান গিলকে গার্ড করা এটা অবশ্যই একটা ভালো কোচের লক্ষণ হওয়া উচিত। এখানে কার দোষ কার কিছু না বিচার করে একদম সাংবাদিক সম্মেলনে সরাসরি যদি সাফল্যতা আসে সেটা টিমের সাফল্যতা, এবং যদি ব্যর্থতা আসে তাহলে টিমের ব্যর্থতা, সেই হিসেবেই ব্যাখ্যা করছি আমরা। দেখো, ইংল্যান্ড দলটি কিন্তু এই ওভাল টেস্টে একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে, এডমিন্টন, এবং এডমিন্টনকে অন্তর্ভুক্ত করেছে সারে কাউন্টির খেলোয়াড়। এই এডমিন্টনকে অন্তর্ভুক্তি করার মধ্যে একটা ইঙ্গিত রয়েছে, হুম, হুম। সেটা হচ্ছে ওভালের উইকেট কেমন হবে। এডমিন্টন জোরে বল করেন, বাড়তি পেসার হিসেবে এডমিন্টন হুম, হুম। কাজ করবেন, এবং হুম, হুম। এডমিন্টনকে দলে অন্তর্ভুক্ত করার মানেই হচ্ছে যে হুম, হুম। ওভালের পিচটাতে পেসাররা খানিকটা সাহায্য পাবেন। অবশ্য ওভালের পিচ আমরা জানি স্পিন সহায়ক, হুম, হুম। কুলদীপ যাদবকে যার জন্য দল নেবার কথা হচ্ছে। হুম, হুম। আমি জানি না কি হবে, কিন্তু এডমিন্টনের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে একটা বড় ঘটনা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ, অবশ্যই আপনাদের কথা একটুখানি ভাবতেই হবে, তার কারণ আপনারা অনুষ্ঠান দেখেন, আপনারা ওভালে ওভার বাউন্ডারি কি হবে তা তো অবশ্যই আপনারা যখন এই অনুষ্ঠান দেখবেন আপনারাও কিন্তু ইনবক্সে গিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। এবার আমি জয়ন্তদার কাছে আসবো, সেই মহেন্দ্রক্ষণ যেখানে তিনি বেশ কিছু নাম নিয়ে চলে আসেন, যে নামের তারা মন্তব্য করেন, এবং এটা একদম স্পেসিফিক্যালি জয়ন্ত চক্রবর্তী দেখেন। আমি জয়ন্ত চক্রবর্তীর কাছে আসবো, যে এই আমাদের আগের আলোচনায় এই বক্তব্য যারা রাখলেন, দর্শকরা যারা হুম। বক্তব্য রাখলেন, কি বক্তব্য মোটামুটি উঠে গেল সার্বিক আচ্ছা, গণেশ হালুই তিনি গণেশ হালুই, আচ্ছা। লিখেছেন গড়িয়া থেকে, হুম। তিনি লিখেছেন যে বেন স্টোকস কি খেলবেন এই ম্যাচে? হ্যাঁ, বেন স্টোকস খেলবেন, আমি জানিয়ে রাখতে পারি। বেন স্টোকস নিজে বলেছেন তিনি খেলবেন। হুম, বেন হুম। স্টোকসের যদিও পেশির ব্যথা হয়েছে, হুম, কিন্তু তিনি মাঠে নামবেন এটা বলা যেতে পারে। আচ্ছা। অন্য একজন দর্শক, তার নাম হচ্ছে সত্যজিৎ রায়চৌধুরী, হুম, হুম। তিনি লিখেছেন কসবা থেকে, তিনি লিখেছেন যে হুম, ভারতীয় দলটি শুভমন গিল যে নেতৃত্ব করছেন ভারতীয় দলে, সেই নেতৃত্বে আমার খানিকটা অসুবিধা রয়ে গেছে, কারণ হুম, শুভমন গিল বোধহয় সেইভাবে নেতৃত্ব দিতে পারছেন না। হুম, হুম। তো সেক্ষেত্রে শুভমন গিলকে ভারতীয় দলের নেতা হিসেবে আর কতদিন দেখা যাবে? শুভমন গিলকে ভারতীয় দলের নেতা হিসেবে দেখা যাবে, কারণ শুভমন গিল গত টেস্টে সেঞ্চুরি করেছেন এবং তিনি যথেষ্ট ভালো খেলেছেন। শুভমন গিলকে হুম, হুম। অধিনায়ক হিসেবে না যাবার কোনো কারণ নেই, এবং তিনি কিন্তু বরফ শীতল অধিনায়কত্ব হুম, করেন।
তার অধিনায়কত্বে একটি ঘটনা মনে পড়ছে, সিরাজের একটি বোলিং এ আমি যেটা আগে উল্লেখ করেছি, হুম। সিরাজ চেয়েছিলেন একজন ফিল্ডারকে অন্য জায়গায় প্লেস করতে, কিন্তু শুভমন গিল সেই জায়গাতেই থাকেন এবং পরবর্তী পর্বে সেই ব্যাটসম্যানটি সেই জায়গাতে ক্যাচ দিয়ে আউট হন। বেশ, শুভমন গিলের এই পারদর্শিতা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। সুতরাং যে কথা বলছেন সত্যজিৎ সেটা সঠিক নয়, শুভমন গিলই অধিনায়ক থাকবে। শুভমান গিল অনিতা যাচ্ছে। আচ্ছা, এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনিও দেখেছেন প্রচুর মহিলারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং এই মহিলারাও কিন্তু ইনবক্সে গিয়ে কমেন্ট করছেন। হ্যাঁ। মহিলাদের নিরিখে প্রায় 46% মহিলা দেখেছেন। দেখো, সায়ন্তনী ঘোষ হ্যাঁ, তিনি মন্তব্য করেছেন, তিনি টালিগঞ্জ থেকে মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে ভারতীয় ক্রিকেট দলে কুলদীপ যাদবকে কেন বসিয়ে রাখা হচ্ছে। আসলে কুলদীপ যাদব পিচের সঙ্গে মানানসই হচ্ছেন না, তাই জন্যই বসিয়ে রাখা হচ্ছে। নইলে বিশ্বের শ্রেষ্ঠ স্পিনারকে এইভাবে কেউ বসিয়ে রাখে না। ঠিক তো। সায়ন্তনী যে কথা বলেছেন, সায়ন্তনীকে জানিয়ে রাখি এই কথাটার মধ্যে এই বিষয়টি রয়েছে। হুম। আরো একজন মন্তব্য করেছে বিশু ঘোষ। আচ্ছা, বিশু ঘোষ তিনি মন্তব্য করেছেন যে এই টেস্ট যদি ভারত জিততে না পারে তাহলে কি শুভমন গিল এবং গৌতম গম্ভীর দুজনেরই চাকরি নট হয়ে যাবে? এই প্রশ্ন বিশু ঘোষ করেছেন। আমি বলি আর একটু সুযোগ দেওয়া দরকার। আমার মনে হয় তোমার কি একদম মনে হয়? একদম একদম আর একটু সুযোগ দেওয়া দরকার। আমার ভালো লাগছে অনেক মহিলারা আছেন তারা ক্রিকেট দেখেন, তারা বুঝতে পারেন না, মানে কটা স্ট্যাম্প আছে তারা জানেন না, কিন্তু এখন কিন্তু এই মহিলাদের মধ্যে যে ক্রিকেটের যে একটা আকর্ষণ বাড়ছে সেটা খুব ভালো লাগছে। তো যাই হোক, সায়ন্তনীকে ধন্যবাদ, গণেশ গণেশ হালুই তাকে ধন্যবাদ। আমরা মোটামুটি এই দর্শকদের বিষয়টা নিয়ে আসি এবং মহিলাদের মধ্যে ক্রিকেটের যে আকর্ষণটা বাড়ছে এটাও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিঃসন্দেহে। নিঃসন্দেহে। বেশ, তাহলে আজকে আলোচনা এখানেই থামাই নাকি? ওভার বাউন্ডারি কে মারবেন তার জন্য আমাদের কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে? দেখো, এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাতে 50-50 বলা যেতে পারে। এই ম্যাচটা 50-50 এই জন্যে নিরাপদ আমি আশ্রয় নিলাম এরকমটা নয়, 50-50 ছাড়া আর কিছু নয়। কারণ শুভমন গিল এবং বেন স্টোকস তারা কোন বাজি মাত করবেন সেটাই দিকে আমাদের বেশ, লক্ষ্য থাকবে। এখন এই মুহূর্তে এই প্রতিবেদন দেখার পর আগামী ঠিক 10 ঘন্টার মধ্যে আপনারা ইনবক্সে চলে যান। ইনবক্সে গিয়ে ওভালে ওভার বাউন্ডারি কে মারবে নাম এবং আপনাদের ব্যাখ্যা আপনারা করতে পারেন। আপনারা অবশ্যই মেসেজে গিয়েও আপনারা কিন্তু করতেই পারেন এবং আমরা সঠিক উত্তরদাতাকে আবার পরবর্তী পর্বে নিয়ে আসবো। একদমই তাই, সঠিক উত্তরটাকে নিয়ে আসা হবে। ইতিমধ্যে কিন্তু আসতে আরম্ভ করেছে। আচ্ছা। অদ্ভুত ব্যাপার, হুম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে রায়ান সেনগুপ্ত, হুম হুম তিনি সন্তোষপুর থেকে মন্তব্য করেছেন যে ভারত জিতছে। তিনি কি করে বললেন আমি জানি না। হুম। এই ম্যাচটা কিন্তু 50-50। আমি আবার বলছি, ভারত জিতছে এই কথা বলা যাবে না, ভারত হারছে এই কথা বলা যাবে না, ম্যাচটা 50-50। বেশ, আমাদের এই প্রতিবেদন একেবারে মানে আপনাদের সামনাসামনি চলে আসার পর একেবারে দেখা যাচ্ছে যে রায়ন সেনগুপ্ত তিনি সন্তোষপুর থেকে মন্তব্য করছেন। আপনারা দেখুন, আপনারা ইনবক্সে গিয়ে মন্তব্য করুন এবং অবশ্যই আপনারা আপনাদের বিষয়ে ব্যাখ্যা দিতেই পারেন। তাহলে ওভালে ওভার বাউন্ডারি কে মারবে সেটার জন্য আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এবং তারপর আমরা প্রথম দিনের পর আবার দ্বিতীয় দিনে চলে আসবো। অবশ্যই তাই। ওভালে ওভার বাউন্ডারি দ্বিতীয় পর্বে আমরা চলে আসবো। আপনারা অবশ্যই ক্রিকেটে মজে থাকুন, ক্রিকেটীয় আলোচনায় থাকুন, বাংলার পালসের সঙ্গে থাকুন।